মোস্ট প্রবাবলি নাও আমরা বিএনপি জামাতের একটা ডেমোক্রেটিক এরায় ঢুকতে চাইতেছি। অ্যাট এভরি পয়েন্ট আমি চোখ রাখতে চাই এই এইমে যে বিএনপি জামাতের এই নেক্সট ডেমোক্রেটিক এরাটা যেন আওয়ামী লীগ বিএনপির ডেমোক্রেটিক এরার চাইতে মাচ বেটার হয়। আমরা এটা চাই না যে বাংলাদেশে এমন দুইটা পার্টি থাকুক যারা ভারত প্রশ্নে, পররাষ্ট্রনীতির প্রশ্নে একজন আরেকজনের সাথে কনফ্লিক্ট করবে। ধরো পার্বত্য চট্টগ্রামে আমাদের সিকিউরিটি ইস্যুজে একজন আরেকজনের সাথে কনফ্লিক্ট করবে, অথবা ইসলাম যে আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষের আইডেন্টিটি, কালচার, এইটাকে একজন আরেকজনের সাথে কনফ্লিক্ট করবে। ধরো হাইপোথেটিক্যালি আমি যদি ধরি যে বিএনপি একটা চাঁদাবাজের দল, 2001-এ যখন বিএনপি এবং জামাত জোট করছে তখন তো বিএনপি চাঁদাবাজের দলই ছিল। এক্স্যাক্টলি। অথবা ধরো জামাত ইসলাম রাজাকার পার্টি, তো 2001-এ যখন জোট করছে তখন তো জামাত ইসলাম, মানে তারা এটা বুঝে না, বিএনপি এবং জামাত তারা এটা বুঝে না যে তারা এখন যা বলতেছে এগুলো যে তাদের গায়ে লাগতেছে। তো আপনি যে বললেন যে ভারত বিরোধিতা আওয়ামী লীগের ব্যাপারে একটা ক্লিয়ার স্ট্যান্স, তো এটা তো জামাতেরও আছে এবং বিএনপির মোরলেস আছে। ডিস্টিংশনটা তাহলে হবে কি হবে, মানে জামাতের ডিস্টিংশনটা হবে কি? প্রথমে আমি ডিস্টিংশনে পড়ে যাইতে চাই। ধরো ডিস্টিংশনের আগে আমি মনে করি যে এই যে নতুন ল্যান্ডস্কেপ হইতে যাইতেছে বাংলাদেশের, ধরো বিএনপি জামাত দুইটা পার্টি, এই ল্যান্ডস্কেপে আমরা কি চাই, কেন এটার আমি পজিটিভ বলতেছি। প্রথম হইল যে আমরা এটা চাই না যে বাংলাদেশে এমন দুইটা পার্টি থাকুক যারা ভারত প্রশ্নে, পররাষ্ট্রনীতির প্রশ্নে একজন আরেকজনের সাথে কনফ্লিক্ট করবে। ধরো পার্বত্য চট্টগ্রামে আমাদের সিকিউরিটি ইস্যুজে একজন আরেকজনের সাথে কনফ্লিক্ট করবে, অথবা ইসলাম যে আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষের আইডেন্টিটি, কালচার, এইটাকে একজন আরেকজনের সাথে কনফ্লিক্ট করবে, অথবা একটা ভালো গণতান্ত্রিক সিস্টেম লম্বা সময় থাকা দরকার, এটাতে একজন আরেকজনের সাথে কনফ্লিক্ট করবে। এটা আমরা চাই না। দেখো আওয়ামী লীগের সাথে কিন্তু সব জায়গাতে কনফ্লিক্ট ছিল, তাই না? ভারত প্রশ্নে তুমি কীভাবে দেখবা, পররাষ্ট্রনীতি, সেটার প্রশ্নে কনফ্লিক্ট ছিল। সে গণতন্ত্র থেকে বাইরে গেছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া, সে ফ্যাসিস্ট সিস্টেমের মধ্যে চলে গেছে। আওয়ামী লীগ একটা লম্বা সময় বাংলাদেশে ইসলামোফোবিক কালচারকে এন্টারটেইন করছে। তাইলে আওয়ামী লীগ বিএনপির যে ডুয়াল রাজনীতি ছিল দুইটা রাজনৈতিক দলের, সেটা আমাদের এই বড় বড় আকাঙ্ক্ষাকে স্যাটিসফাই করে নাই, বরং সেখানে একটা কনফ্লিক্ট তৈরি করছে। বিএনপি এবং জামাতের যে রাজনীতি, সেখানে কিন্তু তারা এই জিনিসটাকে, যেহেতু তারা দুইজন একসাথে লম্বা সময় রাজনীতি করছে, বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতি করে, ইসলাম সেখানে অলওয়েজ ইন্টিগ্রাল পার্ট। জিয়াউর রহমান আয়েশা তোমার 72-এর কনস্টিটিউশন চেঞ্জ করছে, আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস সেখানে আসছে। খালেদা জিয়া লম্বা সময় ইসলামপন্থীদের সাথে রাজনীতি করছে এবং তার ব্যক্তিগত সম্পর্ক ইসলামপন্থীদের সাথে অনেক ভালো। তো এই যে বিএনপির বাংলাদেশি জাতীয়তাবাদী কনসেপ্ট, যেখানে একসময় বিএনপি জামাত একসাথে তোমার হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধ কোট আনকোট এই টার্ম ইউজ করতো, তাহলে এই জায়গা থেকে আমি মনে করি যে বিএনপি এবং জামাতের মধ্য দিয়ে আমরা দুইটা পলিটিক্যাল পার্টিকে একসাথে পাইতে পারি, যার মধ্যে দিয়ে এমন একটা পলিটিক্যাল সিস্টেম এমার্জ হবে বাংলাদেশে, যেখানে একটা বাংলাদেশপন্থী কিছু বড় বড় আইডিয়ালে দুইটা পার্টির মধ্যে কোনো কনফ্লিক্ট থাকবে না। যে ন্যাশনাল ইস্যু যখন হবে তারা এক, হিল ট্রাক্সের ইস্যু হবে তারা এক, স্বাধীনতা সার্বভৌমত্বের ইস্যু হবে তারা এক, ইসলামোফোবিয়ার ইস্যু হবে তারা এক, সাম্প্রদায়িক সম্প্রীতির ইস্যু হবে তারা এক। এই জায়গাগুলোতে আমি একজন আরেকজনের সাথে ডিফার করব না। এই ঐক্যমত এবং এই কমন গ্রাউন্ড আমি মনে করি এটা আমাদের জন্য প্রথম ফোকাস। তারপরে তুমি যে জায়গায় যাইতে চাইতেছো সেই জায়গায় যাইতে পারো। যে দুইটা পার্টির ধরো এই পুরো জায়গাটা যদি একরকম হয়, তাহলে তারা একজন আরেকজনের সাথে কম্পিটিশন কী দেওয়া করবে। আচ্ছা, আপনার ওই পয়েন্টে যাওয়ার আগে তার মানে হচ্ছে আমরা যেটা একটা ডেভেলপ ডেমোক্রেসিগুলোতে আমরা দেখি, ইভেন ইন্ডিয়াতে আমরা যেটা দেখি এবং পাকিস্তানেও এটা আছে, যে ন্যাশনালে কোনো একটা ক্রাইসিস হয়েছে তখন সর্বদলীয় মিটিং বসছে এবং তারা একজন আরেকজনের, একটা পার্টি আরেকটা পার্টির এগেনস্টে ন্যাশনাল যে ইম্পর্টেন্ট ইস্যুস, বড় ইস্যুতে কথা বলতেছে না, বক্তব্য দিতে তারা কথা বলে না। সেই কালচারটা আমরা গত 5ই আগস্টের পরে সেই কালচারটা আমরা মোরলেস এখন দেখতেছি, যে পার্টিগুলার মধ্যে ডিফারেন্স আছে, যে হ্যাঁ ঠিক আছে আওয়ামী লীগের ব্যাপারে স্ট্যান্সটা কী হবে, মানুষ দে ডিফার ইন টার্মস অফ মোডালিটি, ইন টার্মস অফ প্র্যাকটিক্যাল, বাট তারা একটা সেম জায়গায় তারা আসে না। আওয়ামী লীগের ফ্যাসিজমকে আবার আসতে দেওয়া যাবে না, তারা একসাথে বসতেছে, আলাপ করতেছে, কথা বলতেছে। আমরা তো এর আগে আওয়ামী লীগ বিএনপির একসাথে বসাই দেখি নাই। এক্স্যাক্টলি, তাই না? এক্স্যাক্টলি, আমরা সেটা দেখিনি। এবং আপনার যদি মনে থাকে যে 96-এর সময়, 96-এর আগে, 2001-এর আগে, তখন বিএনপি এবং আওয়ামী লীগের মহাসচিব পর্যায়ের মিটিং হইতেছে যে আন্দোলনের মধ্যে, এটা একটা বিরাট ঘটনা ছিল যে আচ্ছা তারা বসতেছে। অথচ এটা তো ফ্রিকুয়েন্ট ঘটনা হওয়ার কথা, তাই না? এটা হ্যাঁ, দুটো পলিটিক্যাল পার্টি একজন আরেকজনের মধ্যে তোমার আদান প্রদান হবে, কথাবার্তা হবে, একসাথে বসবে, সামাজিক সম্পর্ক থাকবে, এটা খুবই ফ্রিকুয়েন্ট হওয়ার কথা। এবং যদি তোমার যদি মনে থাকে
আওয়ামী লীগের সময় এরকম হয়েছে যে ধরো আওয়ামী লীগের কোনো একজন নেতা যদি বিএনপি বা জামাতের কোনো প্রোগ্রামে যায়, তাই অথবা কাউরে যদি দাওয়াত দেয়, তাহলে এটা পত্রিকার নিউজ হইতো নেগেটিভ অর্থে যে কেন গেল। এটা তো কোনো সামাজিক প্রক্রিয়া হইতে পারে না, তাই না? যে আমার দেশের পলিটিক্যাল পার্টি তাদের একজন আরেকজনের সাথে সম্পর্ক তো খারাপ হবে যে এক পার্টির প্রোগ্রামে আরেকজন আসলে তুমি এটাকে ট্রমাটাইজ করবা যে সে গেল কেন, আসলো কেন। ইট শুড হ্যাভ বিন সেলিব্রেটেড। না, এটা সেলিব্রেটেড, এটা নর্মাল ঘটনা হওয়া উচিত। মানে সেলিব্রেট করার মতো যে তোমার লাইফের নর্মাল ঘটনা হওয়া উচিত এটা, তাই না? তুমি একসাথে এক সমাজে রাজনীতি করতেছো, এক পার্লামেন্টে বসতেছো, তাহলে তোমার মধ্যে কেন আদান প্রদান থাকবে না, তাই না? আমরা তো একই দেশের মানুষ, তাই না? হ্যাঁ, তাহলে ধরেন যে তাহলে ডিস্টিংশনটা মানে আমরা গত এক বছরে আমরা কোনো পলিসি ডিবেট দেখি নাই যেটা সাবস্টেন্সিয়াল পলিসি ডিবেট জামাত এবং বিএনপির মাঝে, যে না পলিসি আমরা দেশের, ফর এক্সাম্পল দেশের একটা বড় ক্রাইসিস হচ্ছে আনএমপ্লয়মেন্ট বা ল অ্যান্ড অর্ডার। ল অ্যান্ড অর্ডার যদি 1 নম্বর হয়, আনএমপ্লয়মেন্ট 2 নম্বর, অথবা দুইটাই মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইসিস বাংলাদেশে। তো আমার চোখে তো পড়ে নাই, আমি যত টকশো বা পলিসি ডিবেট হয়তো হয় নাই, কিন্তু তুমি যদি ধরো ঐক্যমত্য কমিশনের আলোচনাগুলো দেখো, তাহলে এটা কিন্তু এক ধরনের নেশন বিল্ডিং এবং পলিসি ডিবেট হিসেবে তুমি ধরতে পারো। যে ধরো আমাদের ফোকাসটা হইলো এখনকার সময়ে আমরা কনস্টিটিউশনাল রিফর্ম কতটুকু করব, কি করব, কেন করব, সেই জায়গায় কিন্তু একটা ভালো পলিসি ডিবেট। না, আমি আপনার সাথে ওটা অ্যাগ্রি করি, কিন্তু সেটা তো হচ্ছে আপনার কমন বিষয়গুলোতে আমরা সবাই একসাথে বসতেছি, পার্টিকুলার বসতেছে, দ্যাট ইজ ফাইন। কিন্তু তার বাইরে বিএনপি এবং জামাত যখন কম্পিট করতেছে, পলিটিক্যালি কম্পিট করতেছে, সেইখানে কিন্তু তারা মানে কোনো পলিসি কোয়েশ্চেনে তারা কম্পিট করতেছে না, তারা বিভিন্ন রেটোরিক নিয়ে আসতেছে, বস্তা পচা রেটোরিক নিয়ে আসতেছে। যেমন জামাতের একটা ওভারঅল আর্গুমেন্ট হচ্ছে যে হ্যাঁ বিএনপি হচ্ছে চাঁদাবাজ বা এরকম, মানে এই টাইপের একটা আর্গুমেন্ট ব্রডলি জামাত করে যে হ্যাঁ এরা তো আগের মানে সেই আওয়ামী লীগের সাথে একটা প্যারালাল করার চেষ্টা করে। আর বিএনপি অন দ্য আদার হ্যান্ড যেটা করতেছে, তারা আওয়ামী লীগের যেই ন্যারেটিভ লাইন, সেই ন্যারেটিভ লাইনটাকেই তারা অ্যাডপ্ট করতেছে জামায়াতের ব্যাপারে। এটা দুই পার্টির দিক থেকে একটা খুব ফানি, মানে আমার তো দুই পার্টির মেরিটের যে প্রবলেম না, হ্যাঁ দুই পার্টির দিক থেকে খুব ফানি জিনিস। সেটা হলো ধরো হাইপোথেটিক্যালি আমি যদি ধরি যে বিএনপি একটা চাঁদাবাজের দল, 2001-এ যখন বিএনপি এবং জামাত জোট করছে তখন তো বিএনপি চাঁদাবাজের দলই ছিল। এক্স্যাক্টলি। অথবা ধরো জামাত ইসলাম রাজাকার পার্টি, তো 2001-এ যখন জোট করছে তখন তো জামাত ইসলাম, মানে তারা এটা বুঝে না, বিএনপি এবং জামাত তারা এটা বুঝে না যে তারা এখন যা বলতেছে এগুলো যে তাদের গায়ে লাগতেছে। এক্স্যাক্টলি। তো এখানে মানে এই আমি তোমার সাথে 100% এগ্রি করি যে এই দুইটা পার্টির এখন কনস্ট্রাকটিভ কম্পিটিশনে যাওয়া দরকার। সেটা হলো এজেন্ডা ভিত্তিক এবং লিডারশিপ কোয়ালিটির। যেহেতু বড় ইস্যুতে যদি তুমি ফিলসফিক্যালি কাছাকাছি থাকো, তাহলে তো তোমার ইডিওলজিক্যাল ডিবেটটা কমে আসবে, তাই না? ইডিওলজিক্যাল ডিবেটটা যদি কমে আসে, তাহলে তুমি যাবা কোথায়? তুমি যাবা ফাংশনাল ডিবেটে। তুমি সাধারণত ধরো ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে যে জায়গাতে ডেমোক্রেসি ভালো ফাংশন করতেছে, সেখানে কিন্তু এটাই হয়েছে যে তারা একটা ইডিওলজিক্যাল একটা স্ট্রাগল ক্রস করছে, করার পরে এক ধরনের জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে, এবং তখন তাদের কম্পিটিশনটা চলে গেছে তোমার পারফরমেন্সের দিক থেকে, লিডারশিপের দিক থেকে। আবার এখন যখন অনেক ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে তুমি দেখো ফার রাইট ইস্যু নিয়ে তোমার কনফ্লিক্ট হইতেছে, তার মানে ইডিওলজিক্যাল কনফ্লিক্টগুলো আবার বাইরে যেতেছে। তো তুমি ইডিওলজিক্যাল কনফ্লিক্টগুলো ওভারকাম না করতে পারলে তাহলে কিন্তু তুমি কখনোই ওই ফাংশনাল জায়গায় যাইতে পারবে না। তো আমার বোধ হয় যে বিএনপি এবং জামাত যদি এখন একজন আরেকজনের প্রতি রেসপেক্টফুল হয়, তাইলে পরে তুমি ধরো যে মোটামুটি একটা কমন এনভায়রনমেন্টটাকে ঠিক রাখা, কিছু কমন এজেন্ডা ঠিক রাখা, দুইটা পার্টি একজন আরেকজনের সাথে পলিসি ডিবেটে যাইতে পারে। যে ওকে, পলিসি ডিবেটের এখন জায়গাটা হবে যে ধরো কার লিডারশিপ মোর কোয়ালিফাইড এবং কার ভিশন দেশের আগামী দিনের ডেভেলপমেন্টের জন্য ভালো। ওকে, যে এডুকেশন সেক্টরে আপনি কি করতে চান, এমপ্লয়মেন্ট সেক্টরে আপনি কি করতে চান, পরিবেশ সেক্টরে আপনি কি করতে চান, গার্মেন্টস সেক্টরে আপনি কি করতে চান, তাহলে আমরা দুইটা পার্টির এজেন্ডা বেসিস আলোচনায় আমরা তখন যেতে পারবো। এইটা আপনি মানে ঠিকই বলছেন। যেটা আমরা দেখছি অনেকটা আমরা দেখছি হচ্ছে ডাকসু ইলেকশনের ক্যাম্পেইনটা মোরলেস কিন্তু একটা পলিসি ওরিয়েন্টেড ক্যাম্পেইন হয়েছে। মোরলেস কিছু জায়গায় হলে, অধিকাংশ জায়গায় আমরা বলতে পারি যে এটা ক্যাপাসিটি কোয়ালিটি বেসিসে অনেক মানে মাচ বেটার। আমাদের যে ট্র্যাডিশনাল ক্যাম্পেইন হয় তার চেয়ে তো অনেক বেটার ক্যাম্পেইন হয়েছে, এবং ন্যাশনাল রাজনীতিতেও আমরা মনে করি এরকম একটা ক্যাম্পেইন হওয়া উচিত। এবং এখানে বোধহয় আরেকটা কম্পোনেন্ট আমাদেরকে বলতে হবে, সে কম্পোনেন্টটা হলো যে ডেমোক্রেসিতে ভোটারদের একটা রেসপন্সিবিলিটি আছে, যে ভোটাররা কোন কোন বিষয়কে ভোটিং প্যাটার্ন ঠিক করার জন্য প্রায়োরিটি দেয়।
তাই না? যেমন তুমি ধরো তুমি চাইবা যে রাজনীতিবিদরা সৎ, আমরা তো দলকে মানে দলগুলাকে দোষ দিলেই আমরা মনে করেন না হ্যাপি ফিল করি কিন্তু রেসপন্সিবিলিটি তো আমারও আছে তোমারও আছে, তাই না? রেসপন্সিবিলিটি তো জনগণ হিসেবে আছে। দেখো খুব সিম্পল একটা জিনিস, সেটা হলো যে তুমি যদি ধরে নাও যে ভালো কাজ করার দায় দায়িত্ব হলো শুধু রাজনৈতিক দলের, তো তার কি ঠেকা পড়ছে, তারে কোন কুত্তায় কামড়াইছে যে সে এসে ভালো কাম করবো? তুমি যদি তারে বাধ্য না করো, তুমি যদি তাকে সিস্টেমের মধ্যে তার রেসপন্সিবিলিটি তৈরি না করো। এখন মানুষ কখন ভালো কাজ করে? মানুষ ভালো কাজ করে যখন হইলো খারাপ কাজ করলে পানিশমেন্ট থাকে, অথবা ভালো কাজ করলে তুমি তারে হয় রিওয়ার্ড দিবা, প্রশংসা করবা, সে সমাজে সেলিব্রেটেড হইব, মানুষ হাততালি দিব, অথবা সে তোমার কোনো না কোনো ইনসেন্টিভ পাইব। এটা যদি না হয় তাহলে তো সে কখনোই কাজ করবে না, তাই না? এখন একটা রাজনৈতিক দল যদি বুঝে যে আমি বাজে ভাষায় চিৎকার চেঁচামেচি করে গলার রক ফুলায় বক্তৃতা দিলেও লোকে আমার হাততালিও দেয়, ভোটও দেয়, এবং ধরো যে আগে যেটা ছিল বাংলাদেশে যে আমার পার্টির তুমি কলা গাছ দ্বারা করাই দিলে কলা গাছই জিতবো, তাই না? মার্কা থাকলে সে জিতবো, তুমি কারে দিতেছো ডাজন্ট ম্যাটার। তো এইভাবে যদি ভোটিং প্যাটার্ন হয় তাহলে তো রাজনৈতিক দল কোনোদিন ভালো হওয়ার তাড়না অনুভব করবে না, তাই না? একটা রাজনৈতিক দল যদি দেখে যে আমার ওন পার্টি, তারপরেও যদি আমি বাজে লোকের মনোনয়ন দিই তাহলে সে পাশ করে আসতে পারে না। একটা ইলেকশন বাজে লোক যদি সিলেক্টিভলি হারে, পরের ইলেকশনে যায় তুমি দেখবা যে সে ভালো লোক বাদে মনোনয়ন দিবে না, কারণ তার তো জিততে হবে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তার ক্ষমতায় যেতে হবে, তার জিততে হবে, তখন সে সেটা অ্যাফোর্ড করবে না। তো এই কারণে রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তনটা আমরা চাইতেছি, এটা শুধু বিএনপি আর জামাতের কাছে চাইলেই হবে না, পলিটিশিয়ানদের কাছে চাইলেই হবে না, এইটা ভোটারদেরও রেসপন্সিবিলিটি নিতে হইব। যে ধরো যে কিছু বড় বড় জায়গা থাকবে যে কেউ যদি চোর হয় তার আমি ভোট দিব না, কেউ যদি ডাকাইত হয় তার আমি ভোট দিব না, কেউ গলা সরাইয়া ধরো সন্ত্রাস করতেছে এলাকায় তার আমি ভোট দিব না, কেউ চাঁদাবাজি করতেছে তারা আমি ভোট দিব না, কেউ ঋণ খেলাপি তারা আমি ভোট দিব না। তো এরকম যদি বড় বড় জায়গায় তুমি বাজে লোকদেরকে তুমি রুল আউট করো এবং মানুষের ভোটিং প্যাটার্নের মধ্যে দিয়া, তাহলে তুমি দেখবা যে রাজনীতির মধ্যে দিয়ে ভালো লোকেরা সামনের দিকে আসবে। এখন গণতন্ত্রের মধ্যে কিছু কিছু জায়গায় চেক অ্যান্ড ব্যালেন্স কাজ করে, কিছু কিছু জায়গায় কাজ করে না, কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্স হলো যে যদি নির্বাচন সুষ্ঠু হয়, যে আমি নির্বাচন চুরি করতে পারতেছি না, রিক করতে পারতেছি না, তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার মানুষের ভোট লাগবে, এবং মানুষ যারা ভোট দিবে সে হইব। কাজে মানুষের ভোটিং প্যাটার্ন যদি রেসপন্সিবল হয় তাহলে তুমি একটা রেসপন্সিবল ডেমোক্রেসি পাইবা। তো এইখানে আমার বোধ হয় যে মানে যারা এখনকার সময় আমরা মনে করতেছি যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার, তারা যেন অল দ্য টাইম পলিটিশিয়ানদের দিকে তাকায় না থাকি যে তারা এসে সব কিছু করবে, আমি যেন আমার রেসপন্সিবিলিটি নেই। আপনার এই পয়েন্টটাতে আমি যেটা মনে করি যে ধরেন আমাদের দেশে স্ট্রং কোনো আমি তো দেখি না যে সোশ্যাল একটা মুভমেন্ট, এক বা একাধিক মুভমেন্ট যারা এই জিনিসগুলাকে মানে প্রিচ করে অথবা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে। কারণ সিভিল সোসাইটি তো ধরো যে মানে পোলারাইজড হইয়া দুই পার্টির মধ্যে ভাগযোগ হইয়া মানে এমন থার্ড ক্লাস অবস্থানে গেছে যেটা আনবিলিভেবল। হ্যাঁ, তার মানে আমার পয়েন্ট হচ্ছে যে আপনি সোসাইটিতে মানুষকে তো এই জিনিসগুলো ক্যাম্পেইন করার ব্যাপার আছে, এই জিনিসগুলো নিয়ে মানুষকে এডুকেট করার ব্যাপার আছে যে দিস ইজ হাউ ইট শুড বি ডান, দ্য ভোটিং শুড বি ডান দিস ওয়ে দ্যাট ওয়ে। কিন্তু আমাদের সোসাইটিতে এটার একটা বিরাট অ্যাবসেন্স আছে। অ্যাবসেন্স থাকার কারণে মানুষ ওই তার পলিটিক্যাল যেই চিন্তা বা তার যেই আইডিয়া আছে ওইভাবেই সে ভোটটা দেয়। তো মানে ওই ধরনের ক্যাম্পেইন তো আমাদের নাই। না, আমাদের ক্যাম্পেইনে আমার বোধ হয় যে দুইটা জায়গা থেকে এই কাজটা আমাদের করা উচিত। এখন একটা জায়গা হলো আমাদের যারা পাবলিক স্পিকিং আলেম ওলামা আছেন, যারা ধরো দায়ী হিসাবে কাজ করেন, মানুষের সাথে কাজ করেন, তাদের উচিত হলো কোনো স্পেসিফিক পলিটিক্যাল পার্টিতে সাপোর্ট না কইরা, তার পক্ষে স্পষ্টভাবে কথা না বইলা, যেহেতু আমাদের দেশে মেজরিটি মুসলমান, সব পার্টির মধ্যেই তোমার মুসলিমরাই মেজরিটি, ইসলামের প্রতি তাদের একটা কমিটমেন্ট আছে, এবং তুমি দেখবা ইভেন আওয়ামী লীগও বলতো যে আমি কোরআন সুন্নাহ বিরোধী আইন করব না। তো সেই ক্ষেত্রে তারা যদি কোনো পার্টিকে স্পেসিফিকলি সাপোর্ট না কইরা মানুষের ভোটিং প্যাটার্নের জনসচেতনতা তৈরির জন্য বলে যে এই কন্ডিশনগুলো দেখে আপনি ভোট দিবেন, যে এই লোক এটা স্যাটিসফাই করবো তারা ভোট দিবেন, যে স্যাটিসফাই করবো না তারা আপনি ভোট দিবেন না, এই একটা জায়গা আছে তোমার জনসচেতনতা তৈরির। এবং আমি মনে করি এটা এক্সট্রিমলি পাওয়ারফুল হইব, কারণ হচ্ছে তোমার প্রচুর মানুষ হচ্ছে রিলিজিয়াসলি মোটিভেটেড এবং এই জিনিসগুলোর সাথে কানেক্টেড। তো যদি আমাদের আলেম ওলামারা তোমার এটা প্রপারলি পিক করে, তাহলে আমি মনে করি যে জনসচেতনতা একটা জায়গায় নেওয়া সম্ভব। আর আরেকটা হলো আমাদের একটা ফাংশনিং সিভিল সোসাইটি লাগবে, যেখানে তুমি ধরো প্রফেশনাল লোকেরা, একাডেমিশিয়ানরা, সমাজে যারা অ্যাক্টিভিজম করে তারা হচ্ছে তোমার দুইটা কাজ করবে। একটা হচ্ছে যে কিছু লোক থাকবে যারা দল করবে না, যারা দলের বাইরে গিয়ে দেশের জন্য কাজ করবে, আর কিছু লোক থাকবে যারা দলের সাথে অ্যাফিলিয়েটেড থাকবে, দ্যাট ডাজন্ট ম্যাটার, কিন্তু তুমি যখন কথা বলবো তখন রিজনেবল কথা বলবা। এবং ধরো যে আমি একটা দল করি, কিন্তু আমার দল যদি ভুল করে তাহলে যেন আমি সমালোচনা করতে পারি। এটা রেয়ার ব্রিড, আপনি যেটা বলতেছেন এটা রেয়ার, এবং বাংলাদেশে এটা নাই, আমি দেখি না। এটা দেখো, এটা নাই। এটা আপনার কি মনে পড়ে যে ধরেন গত এক বছরে কোনো বিএনপি পন্থী কোনো
সিভিল সোসাইটির লোক সে বিএনপির মানে সমালোচনা করছে, কড়া সমালোচনা করছে, না আপনারা এটা ঠিক করেন নাই, এই বইটা ঠিক করেন নাই, আপনি পাবেন না। কিন্তু আপনি মানে মনে করলে আপনি দেখবেন যে না, বিএনপি যেহেতু ক্ষমতায় ছিল না, এটা হয়তো তোমার খুব ভালো এক্সাম্পল হবে না, কিন্তু তুমি যে আওয়ামী লীগকে ধরো, তাহলে তো আওয়ামী লীগ তো নাই, মানে আওয়ামী লীগ এই এক বছরের কথা বলতেছো, এক বছর না, এটা ডিপেন্ডস। তুমি ধরো মাহমুদুর রহমানকে যদি তুমি বিএনপি পন্থী ধরো, উনি তো বিএনপি প্রচুর সমালোচনা করে, তাই না? এখন ওনার বিএনপি পন্থী ধরবা কিনা, কিন্তু এটা হওয়া উচিত, তাই না? মানে এটা ডেফিনেটলি হওয়া উচিত যে তুমি বিএনপি পন্থী অথবা জামাত পন্থী, ইটস ওকে, ইটস ফাইন, তারা পলিটিক্যাল পার্টিস, লেজিটিমেট পলিটিক্যাল, হ্যাঁ ওইটা এক্সপেকটেশন, যে দ্যাটস নট এ প্রবলেম। কিন্তু প্রবলেমটা হলো যে মানে দলের স্বার্থকে প্রেফারেন্স দিয়া তুমি মোরাল পজিশনকে ভায়োলেট করবা না। এখানে আমি ধরো যে বিএনপি একটা বাজে কথা বললো, তুমি এটা সমালোচনা করবা, জামাত একটা ভুল কথা বললো, বাজে কথা বললো, এটা সমালোচনা করবা, তাই না? কিন্তু এটা সমালোচনা করতে হবে ডিসপাইট অফ দ্যাট ইউ আর লয়াল টু দ্য পলিটিক্যাল পার্টি, দ্যাট ডাজন্ট ম্যাটার। যেই কারণে এটা হয় না, আপনি দেখেন সিভিল সোসাইটি বা মানুষ একটা জায়গা থেকে কোনো একটা পার্টিকে তারা ক্রিটিসাইজ করতে চায় না বা লেজিটিমেট ক্রিটিসিজম করতে চায় না, এটার একটা বড় কারণ হইতে পারে যে আপনার আমাদের দেশে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা বাজে, এবং মানে ক্ষমতাসীনরা যেভাবে চায়, যারা পাওয়ারফুল তারা ল অ্যান্ড অর্ডারকে তাদের কাজে ইউজ করতে পারে। তো ধরেন একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সে যদি একটা স্ট্যান্স নেয়, একটা গভর্নমেন্টের ক্রিটিসিজম করে, দেখবেন যে তার হয়তো একটা বাসা ছিল, বাসার বরাদ্দ ক্যান্সেল হয়ে গেছে, নোটিশ ছাড়া, দেখবেন যে সে সব সময় নট নেসেসারিলি, মানে আমি বলতেছি যে তাকে আনফেয়ারলি আপনি, কিছু ক্ষেত্রে তো হয়, কিছু ক্ষেত্রে এটা মানুষের গ্রিড, মানে ধরো ইউনিভার্সিটির একজন ফুল প্রফেসর, সে টেনিউড হয়ে গেছে, তার এখন আসলে কেউ কিছু করতে পারে না সাধারণত, মোস্ট অফ দ্য কেসেস। ধরো আওয়ামী লীগের একেবারে শেষ টাইমটা খুব অ্যাবসার্ড ছিল, ওইটা বাদে যদি অন্য সময় তুমি দেখো তাইলে পরে তার স্বাধীনতা আছে। ধরো যে কোর্টের একজন রিটায়ার্ড বিচারপতি, তার তো আরেকজনের দালালি করার কোনো প্রয়োজন নেই, তো রিটায়ারমেন্টে চলে গেছে, তাই না? একজন সচিব সারা জীবন চাকরি করছে, এখন এরা করে কি, তোমার করে হলো ধরো যে 60 বছর বয়স পর্যন্ত চাকরি করে 62 বছর বয়সে আর একটা নিয়োগের পিছনে দৌড়ায়। এখন তুমি যদি ধরো একটা লোক 75 বছর বয়সে যদি আরেকটা নিয়োগের পিছনে দৌড়ায়, তাহলে তুমি তারে কি করবে? সেটা তো আছেই। ধরেন আপনি গ্রিডের ব্যাপারটা আপনি বলছেন, আমি এগ্রি করি এটার সাথে। আরেকটা আমি বলতেছি যে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা যেহেতু ক্ষমতাসীনরা সবসময় প্রভাবিত করতে পারে, সেই জন্য যেটা হয় যে আপনাকে মানে আপনার লাইফ হেল করে দিতে তারা পারে আপনাকে। আচ্ছা, বিশেষ করে ধরো যে আর্লি ক্যারিয়ার পর্যায়ে যখন লোকেরা থাকে, তখন এই জায়গাটা এত বেশি আনফেয়ার যে কারো পক্ষে হয়তো খুব স্ট্রংলি গার্ড দেখাইয়া তোমার এক ধরনের অ্যাক্টিভিজম করা সম্ভব না, করলে পরে ইউ হ্যাভ টু পে দ্য প্রাইস। কিন্তু আমার বোধ হয় যে অ্যাট দ্য সেম টাইম প্রচুর লোকের ক্ষেত্রে এটা সত্য, যারা ধরো একটু এস্টাবলিশ আর একটু ভালো পজিশনে আছে, তারা যদি ধরো আরও পয়সা না চায়, আরও নেম অ্যান্ড ফেম না চায়, আরও পজিশন না চায়, চুক্তিভিত্তিক রাষ্ট্রদূত হইতে না চায়, তাহলে তাদের পক্ষে এক ধরনের অ্যাক্টিভিজম করা সম্ভব, তাই না? এবং এখানে দেখো একটা জিনিস আমাদের সমাজে যেটা প্রবলেম, যে ধরো এত প্রফেশনাল গ্রুপ আছে, কোনো প্রফেশনাল গ্রুপে দেখবে না যে তার ওন প্রফেশনের মিসকন্ডাক্টকে তোমার একটা রেসপন্সিবিলিটি এবং অ্যাকাউন্টেবিলিটি আনার ব্যাপারে তাদের কোনো নাই। তো কোনো কনসার্ন, এরা সবগুলা বডি যেটা করে যে সরকারের পক্ষে বিবৃতি দেয়। মনে করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কোনো একটা পলিটিক্যাল ক্রাইসিস আসলো, সে বিশ্ববিদ্যালয় সে সরকারের পক্ষে একটা বিবৃতি দিবে। ডক্টরস অ্যাসোসিয়েশন তারা একটা বিবৃতি দিবে, সবাই সরকারের পক্ষে। মানে সবাই তার ওই প্রফেশনাল জায়গা থেকে তারা তাদের দায়িত্ব মনে করে যে আমাকে সরকারকে, আমার পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট, মানে এক ধরনের দলবাজি করতে চায়, এবং এটার পিছনে তাহলে ভাই তোমার নানান সুযোগ সুবিধা নেওয়ার একটা ধান্দা থাকে। এখন তুমি যেটা হয় কি দেখো, মানে প্রবলেমটা যেটা, সেটা হলো যে তুমি যখন একটা ছোট ইন্টারেস্ট পাওয়ার জন্য এই ধান্দাবাজিটা করতেছো, তুমি ট্রেড অফ কি করতেছো? তুমি ট্রেড অফ করতেছো একটা কালেকটিভ বড় ইন্টারেস্ট, যে মেনি পিপল এই ছোট ধান্দাবাজি করার কারণে আমাদের সমাজটা কখনো চেঞ্জ হয় না। কিন্তু তুমি যদি এই ছোটো ধান্দাবাজিগুলো বাদ দিয়ে দিত, একটা স্ট্রং সিভিল সোসাইটি হইতো, আমাদের গণতন্ত্র এবং সিস্টেম ভালো হইতো, তাহলে আমরা সবাই মিললে যে বেনিফিট পাইতাম, এই বেনিফিট কিন্তু এই ছোটো ছোটো ধান্দাবাজির চাইতে বড় হইতো। এখন এই যে কালেকটিভ বেনিফিটের জন্য এই ছোটোখাটো ধান্দাবাজি বাদ দিতে হইব, এইটা আমাদের প্র্যাকটিসের মধ্যে আসে নাই। আমি মনে করি দ্যাটস দ্য প্রবলেম। এখন দেখো এটা দুইভাবে হইতে হবে। একটা হলো তো আমরা যদি সরকার এবং সিস্টেমটাকে আর একটু রেগুলারাইজ করতে পারি, যেখানে মানুষ একটা নিয়মের মধ্যে দিয়ে যাবে,
সে গাট নিয়ে একটা কথা বললেই সে ডেপ্রাইভড হবে না, এটা একটা জিনিস। আর একটা হলো কিছু সংখ্যক লোকের এটা ব্রেকডাউন করতে হবে, সাহস লইয়া মাহমুদুর রহমান যেভাবে কথা বলছে, একটা মোরাল স্ট্যান্ড নিয়ে দাঁড়াইছে, এইভাবে মোরাল স্ট্যান্ড নিয়ে দাঁড়াইতে হবে। এবং এটা সকল পার্টির লোকদেরকে দাঁড়াইতে হবে। যদি একটা পার্টি দাঁড়ায় আরেকটা না দাঁড়ায় তাহলে তো তোমার একটা ইমব্যালেন্স হবে, তাই না? যারা বিএনপিপন্থী আছে তাদেরকে দাঁড়াইতে হবে, যারা জামাতপন্থী আছে তাদেরকেও দাঁড়াইতে হবে। যখন এক গ্রুপ দেখবে যে না সেও তো তার পার্টির সমালোচনা করে, তখন আরেকজন মনে করবে যে না আমার তো আমার পার্টির সমালোচনা করলে কোনো প্রবলেম নাই, তখন এটা একটা কাস্টম হয়ে যাবে, একটা নর্ম হয়ে যাবে যে আমরা একটা কালেকটিভ সমালোচনার জায়গায় যাইতে পারি। আমার বোধ হয় যে এই জায়গায় আমি খুব স্ট্রংলি আর্গু করবো যে আমাদের কালেকটিভ ফোকাসটা থাকা উচিত। 91 থেকে ধরো 2005-06 পর্যন্ত তো আমাদের একটা ডেমোক্রেটিক এরা ছিল, তাই না? আওয়ামী লীগ বিএনপির একটা ডেমোক্রেটিক এরা ছিল 15 বছর। ম্যান মোস্ট প্রবাবলি নাও আমরা বিএনপি জামাতের একটা ডেমোক্রেটিক এরায় ঢুকতে চাইতেছি। অ্যাট এভরি পয়েন্ট আমি চোখ রাখতে চাই এই এইমে যে বিএনপি জামাতের এই নেক্সট ডেমোক্রেটিক এরাটা যেন আওয়ামী লীগ বিএনপির ডেমোক্রেটিক এরার চাইতে মাচ বেটার হয় ইন এভরি পার্সপেক্ট, আমরা যেন ওইটাকে ওভারকাম করতে পারি। এটা যদি হয় যে ধর আমি যদি 20% ভালো হতে পারি, 50% ভালো হতে পারি, আমি মনে করি দ্যাট উইল বি আ ডেভেলপমেন্ট। হ্যাঁ, আর আপনার যদি ওইটা যদি না হয় তাহলে কিন্তু মানে আপনি যদি মানুষকে বেটার কিছু দিতে না পারেন আবার একই ভাঙা গড়ার মধ্যে তুমি যাবা। এবং আমি যদি একই ভাঙা গড়ার মধ্যে দিয়ে যাই তাহলে তো আইদার যেই লুপ থেকে শুরু করছি আমি ওই লুপেই ঘুরতেছি, আর অথবা এটা এই যে বানরের তোমার বাসে ওঠার মতো হবে যে তুমি উঠতেছো নামতেছো, তাহলে তো জাতির সামনের দিকে যাবে না। আবার অভ্যুত্থান এবং এটা খুবই আনফরচুনেট হবে যে ধরো আমাদের আর্লিয়ার জেনারেশন যেই ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে গেছে যে আমরা প্রবলেমটা সলভ করতে পারি নাই, এখন যদি এরকম হয় যে আরও 10-15 বছর আমরা আবার এই লুপের মধ্যে ঢুকলাম, তার মানে হলো যে আমাদের পরের জেনারেশন আবার সেই ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে যাবে, তাই না? আমার সন্তানও আবার একই রকম তোমার সিস্টেমের মধ্যে দিয়ে বড় হবে। দ্যাট শুড নট ভেরি আনফরচুনেট, ভেরি আনফরচুনেট। মানে আমরা কি এই আন্দোলন করতেই থাকবো নাকি? মানে এবং এটা তো কোনো এগুলো নিয়ে আমরা গর্ব করি যে হ্যাঁ 69 এটা হয়েছে, তারপরে 90-এর গণঅভ্যুত্থান। এই মানে তোমারে যখন অন্যরা রুল করতো, যেমন ধরো তোমারে যখন ব্রিটিশরা রুল করতো, তখন ব্রিটিশরা বাইরের থেকে আসা উপনিবেশ শক্তি, তার এগেনস্টে তুমি সংগ্রাম করছো, দ্যাট মেক সাম সেন্স। কিন্তু যখন পাকিস্তান হইলো তখন তো ব্রিটিশরা চলে গেল, এটা মুসলমানদের রাষ্ট্র হইলো। পাকিস্তানের মধ্যে যে আমাদের সংগ্রাম করতে হয়েছে, দ্যাটস দ্য শেম টু পাকিস্তান, তাই না? সিমিলারলি এখন বাংলাদেশ হয়েছে, তোমার যদি এর মধ্যে তোমার আবার সংগ্রাম করতে হয় সেই মানাস। এবং এক্স্যাক্টলি এখন জুলাইয়ের অভ্যুত্থানের পরে যদি তোমার যে আবার আন্দোলন করতে হয় তাহলে ইট উইল বি অ্যানাদার শেম। এখন এখানে একটা জিনিস রাখতে হবে যে তুমি ধরো যে একটা পারফেকশন তো হঠাৎ করে আসে না, এক ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিজম, জনসচেতনতা এটা মানুষের থাকতে হবে, নাহলে কোনো সিস্টেমে লম্বা সময় কাজ করবে না। কিন্তু একটা সিস্টেম তোমার পুরা আনফাংশনাল ডিসফাংশনাল হয়ে যাব এবং এটারে ভাঙাচুরা ঠিক করতে হইব, এইরকম জায়গায় যদি আমরা যাই দ্যাট উইল বি আ রিয়েল শেম। এবং এই জন্যই আমি ফোকাসটা রাখতে চাই যে ন্যাশনালভাবে আমাদের ফোকাসটা থাকা উচিত এখন দ্য নেক্সট পলিটিক্যাল ডেমোক্রেটিক এরা, দ্য টাইম যেটার মধ্যে আমরা যাইতেছি বিএনপি জামাত, এটা যেন ইন এভরি পার্সপেক্টিভ এটা যেন আওয়ামী লীগ বিএনপির মতো না হয়। এবং এই দুইটা পার্টিকে মনে রাখতে হইব যে বিএনপিরে মনে রাখতে হইব সে যদি জামাতের আওয়ামী লীগ বানায় ফেলে, আওয়ামী লীগের সাথে তার যেরকম সম্পর্ক ছিল, অথবা জামাতের মনে রাখতে হইব সে যদি বিএনপির আওয়ামী লীগ বানায় ফেলে, তাহলে দ্যাট উইল বি আনফরচুনেট, তাই না? আওয়ামী লীগ যে রাজনীতি করছে সবাই অপ্রেস করে রাজনীতি করছে, তুমি যদি বিরোধী দলকে স্পেস না দিয়ে রাজনীতি করো তাহলে দ্যাট পলিটিক্স উইল মেক ইউ আওয়ামী লীগ অ্যান্ড দ্যাট উইল বি আ শেম। তো এই জায়গায় এই দুইটা পার্টিকে একজন আরেকজনের ব্যাপারে মিউচুয়াল রেসপেক্ট ধরে রাখতে হবে, এবং সে আমার পলিটিক্যাল প্রজেক্টের পার্ট, পলিটিক্যাল প্রসেসের পার্ট, আমার দেশের পার্ট, এই রেসপেক্টটা এখানে থাকে। আপনি তো এনসিপিকে বাদ দিয়ে দিলেন না। এনসিপির ব্যাপারে তো আগের পর্বে আমরা আলোচনা করছি। প্রথম পয়েন্টটা হলো যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়া এনসিপির যে ওঠার সম্ভাবনা ছিল এটা এখন ফেড হয়ে গেছে। হ্যাঁ, ওইটা আমি একটা জিনিস এখানে আপনার পয়েন্টের সাথে আমি যেটা যোগ করি, আপনি যেটা বলছেন যে বিএনপি এবং জামায়াতের যে বাইনারি এখন আমরা দেখতেছি, এইখানে যে রেসপন্সিবিলিটির কথা আপনি বলছেন, যে ডেভেলপমেন্টের কথা আপনি বলছেন, আমি মনে করি যে এনসিপি যদি তার পলিটিক্সটা করতে পারে, দ্যাট উড বি এ মানে প্রেশার পয়েন্ট ফর বোথ বিএনপি এবং জামাত ইসলাম। দেখো, এটা যদি একটা ট্রায়াঙ্গল যদি হইতো তাহলে তো এটা খারাপ হইতো না, কিন্তু এখন যেই জায়গায় আমরা আছি, শর্ট টার্মে আমি এনসিপির কোনো স্ট্রং পলিটিক্যাল পার্টি হিসেবে দেখতেছি না, আমি সম্ভাবনা দেখি না। তার অ্যাভারেজ সাপোর্ট এখন হলো 3%, 4%। তো তুমি তো ধরো মানে 10-এর উপরে না উঠলে তুমি আসলে কিং মেকারও না। যেমন তুমি ধরো জামাত মোরাললেস একটা জোটের মধ্যে ছিল যখন আওয়ামী লীগ বিএনপি ছিল,
জোটের মধ্যে থেকে সে ইনফ্লুয়েন্সিয়াল ছিল, তার কিন্তু তার ভোট 10%-এর উপরে ছিল, জাতীয় পার্টির ভোটও 10%-এর উপরে ছিল। তো এনসিপি যদি তুমি ধরো যে 10-15%-এর মতো ভোট না পায়, তাহলে রাজনীতিতে তারা ইনফ্লুয়েন্সিয়াল হয়ে উঠতে পারবে না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই ইলেকশনে যদি আমি শর্ট টার্ম ধরি, তাহলে এনসিপির খুব বড় ধরনের কোনো সম্ভাবনা নাই। এনসিপির একটা সম্ভাবনা আছে, বিএনপি বিরোধী জোটে গেলে। তাহলে ধরো যে বিএনপি যেহেতু 5% ডিফারেন্সে আছে, তো এনসিপি 3% ভোট লয়ে গেল, তোমার ওই 5% ক্রস করার একটা সম্ভাবনা থাকে। এইখানে তাদের একটা কিছু সম্ভাবনা আছে, কিন্তু শর্ট টার্মে আমি কোনো সম্ভাবনা দেখি না। বাট তুমি ওই দিন আরেকটা পয়েন্ট বলছিলা, সেটা হলো যে একটা রাজনৈতিক দল মানে বছর খানেকের মধ্যে 3-4% ভোটিং পেয়ে গেছে, এটাও তো একটা বড় কিছু। কিন্তু এটা তো জুলাইয়ের অভ্যুত্থানের মধ্যে দিয়ে হয়েছে। তারা যদি লম্বা সময় মাঠে দাঁড়ায় থাকতে পারে, তাইলে হয়তো দীর্ঘ সময় আবার ধরো এই দুইটা পার্টির ব্যাপারে কোথাও ফ্রাস্ট্রেশন তৈরি হলে তার বেনিফিট একটা তারা পাইতে পারে। কিন্তু এটা এই সম্ভাবনা থিওরিটিক্যালি আছে, প্র্যাকটিক্যালি এটার ধারে কাছে তারা যাবে কিনা, এটার জন্য আমাদের আবার নতুন করে দেখতে হবে তাদের পারফরমেন্স। কিন্তু ইমিডিয়েটলি আমি মনে করি যে সম্ভাবনা দিয়া তারা শুরু করছিল, সেই সম্ভাবনা সেটা নাই। আই এগ্রি উইথ দ্যাট। তাহলে আমি জাস্ট একটা জিনিস অ্যাড করে শেষ করবো, সেটা হচ্ছে যে আমি মনে করি তারা যদি তাদের অ্যাক্টিভিজমটা যেটা তারা করে, যেইভাবে তারা করে আসছে, এটাকে যদি তারা পলিসি ওরিয়েন্টেড অ্যাক্টিভিজমটা যদি তারা কন্টিনিউ করতে পারে, তাহলে ওই যে বিএনপি এবং আওয়ামী লীগের যেই উইকনেসগুলো যদি তারা এক্সপোজ করতে পারে, এইটা আমাদের ওভারঅল পলিটিক্যাল সিস্টেমকে ইমপ্রুভ করবে। না, ট্রু। ধরো যে এনসিপির রাজনীতির মধ্যে অনেকগুলো ভালো দিক ছিল, অনেকগুলো খারাপ দিক ছিল। ভালো দিকের মধ্যে হচ্ছে তোমার অনেক এনার্জেটিক ইয়াং পিপল এখানে যুক্ত হয়েছে, এবং তাদের অনেকের ধরো ভিশন, দেখা, চিন্তা, এগুলো ভালো। এনসিপির রাজনীতির মধ্যে এক ধরনের ডান বামকে তারা ব্লার করে দিতে পারছিল, তুমি মাঝখানের লাইনটা কালেকটিভলি, এই জায়গাটা অত্যন্ত ভালো ছিল। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ধরো তাদের কিছু কিছু লোক করাপ্টেড হয়ে গেছে, কিছু কিছু লোক হচ্ছে পলিটিক্যালি অতিরিক্ত অ্যাম্বিশাস হয়ে গেছে, এবং তাদের যে ইনএক্সপেরিয়েন্স, তার সাথে তোমার মোর এক্সপিরিয়েন্সড পিপলের কোনো যোগাযোগ হয় নাই। দেখো তাদের 3 জন তোমার সরকারের উপদেষ্টা পরিষদে ছিল, 3 জনের কারোতে তুমি কইতে পারবে না যে খুব সাকসেসফুল কিছু কাজ করছে, যারা দেখে আমার কাছে মনে হইব যে হি ক্যান লিড দ্য কান্ট্রি। এই ক্যাপাসিটি তো তাদের নাই, এবং ক্যাপাসিটি যে নাই এটা খুব সারপ্রাইজিং না। ধরো 2 ইয়াং পিপল মাত্র ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হয়েছে, কিন্তু সেই ক্যাপাসিটি যদি তার না থাকে, তাহলে তো তার এটাকে তোমার অন্য কারো কাছ থেকে নিতে হইব, তাই না? সিনিয়রদের সাথে, তার প্রফেশনালি সাকসেসফুল সিনিয়র পিপলদের সাথে তার একদম কোলাবোরেশন হইতে হবে। তো সেই কোলাবোরেশন তো আমরা তাদের রাজনীতির মধ্যে দেখি নাই, এবং এই যে তাদের রাজনীতির সম্ভাবনাটাকে তারা নিজেরাই বিভিন্ন ধরনের বিতর্ক এবং পাওয়ার অ্যাবিউজ এই জায়গাগুলোর মধ্যে ঢুকে গেছে। এক ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, তারা সরকারেও আছে, আবার বাইরে এসে রাজনীতি করতেছে। দ্যাটস অলসো বদার্স মি, যে একটা কনফ্লিক্ট। আমাকে কিন্তু এটা খুব কম বদার করে, আমাকে ওইটা কম বদার করে না। আমি রাজনীতির ক্ষেত্রে একটু আইডিয়ালিস্টিক, এত মানে আমি প্র্যাগম্যাটিজম অ্যাগ্রি করি, কিন্তু কিছু কিছু জায়গায় আমি খুব আইডিয়াল। তো সেই জায়গা থেকে আমি এটাকে তোমার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে আমরা মনে করি। ধর বিএনপির ক্ষেত্রে আমরা অ্যালাউ করতাম না, তাই না? জামাতের ক্ষেত্রে আমরা অ্যালাউ করতাম না, সো হোয়াই ফর এনসিপি? তো সেই জায়গায় আমার খুব স্ট্রং আপত্তির জায়গা আছে। কিন্তু মানে এনসিপি তুমি যদি এটা আর্গু করতে চাও যে দীর্ঘমেয়াদে তারা দাঁড়ায় থাকলে এটা বাংলাদেশের জন্য লাভ, যে আমাদের একটা ট্রায়াঙ্গল হবে, আই ডু অ্যাগ্রি। ইভেন ধরো যে এখানে আর ছোট ছোট যে দলগুলো আছে, ধরো জুলাইয়ের মধ্য দিয়ে তৈরি হওয়া দল, এনসিপির সাথে আপ বাংলাদেশ, তারপর হচ্ছে তোমার এখানে এবি পার্টি আছে, তোমার গণসংহতি, তারপর হচ্ছে বেশ আরও সিভিল সোসাইটি কিছু অর্গানাইজেশন আছে যারা একসাথে কাজ করতেছে। এরা যদি তোমার মানে একত্রিত হইয়া একটা থার্ড পোল তৈরি করে রাজনীতি দাঁড়ায়, দ্যাটস নট ব্যাড। তুমি ধরো যে সেটা যত কম্পিটিটিভ হবে রাজনীতি, তত ভালো। ওকে, ঠিক আছে। তাহলে আমরা মানে শেষ করার আগে আপনি আর কিছু বলতে চান কিনা এই পর্ব? না, আমার বোধ হয় যে মানে বাংলাদেশের সামনের রাজনীতি যে কম্পিটিটিভ হয়ে উঠতেছে, এটা আমাদের জন্য খুব ভালো দিক। এখন আগামী নির্বাচন আমি মনে করি সুষ্ঠু হবে। মানুষ এখনকার যে আকাঙ্ক্ষা, এটাকে খুব বাইপাস করতে পারবে। আপনি সেটা মানে মনে করেন? হ্যাঁ, আমি মনে করি সুষ্ঠু হবে। আমার কিন্তু ডাউট আছে, যথেষ্ট ডাউট আছে। ইভেন তো যদি তোমার অ্যাডমিনিস্ট্রেশন কিছুটা উইক থাকে, তারপরও নির্বাচন সুষ্ঠু হবে। তার কারণ হলো নির্বাচনে প্রচুর লোক ভোট দিতে আসবে, সবার হাতে এখন ফোন এবং ক্যামেরা, এবং মানুষের মধ্যে একটা মাইন্ডসেট তৈরি হয়েছে যে তুমি আইসা তারা অপারেশন করতে পারবে না। তো এই জায়গা থেকে আসলে কারো পক্ষে নির্বাচন খুব সিরিয়াসলি ইম্প্যাক্ট করা আমি মনে করি যে এখনকার জন্য ডুয়েবল না। তার নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা আছে। তো আমাদের যদি একটা ভালো নির্বাচন হয়, দুইটা রাজনৈতিক দল যদি একজন আরেকজনের সাথে কম্পিট করে, আমি মনে করি দ্যাটস এ ভেরি গুড স্টার্ট। আমাদের এখন এই যে জুলাই সনদ লয়ে যে আলাপ আলোচনা হইতেছে, এটা ইম্পর্টেন্ট। আমি মনে করি জুলাই সনদ বাস্তবায়ন হওয়া উচিত, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন হওয়া উচিত, এবং আগামী নির্বাচন তার অধীনে হওয়া উচিত। এবং একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে আমরা গণতান্ত্রিক যে যাত্রাটা শুরু করব, সেটার মধ্যে দিয়ে আমাদের গোল থাকবে যে আমরা
বিগত আওয়ামী লীগ বিএনপি সময়ের এরার চাইতে একটা ভালো ডেমোক্রেটিক সিস্টেমে ট্রানজিশন করব। Then I will say that Bangladesh is heading in the right direction, inshallah. Hopefully. Okay. Thank you, Khalid bhai. আমরা নেক্সট পর্ব শুরু করবো আর কি। Sure. Thank you so much.